প্রতিবেশী কয়েকটি দেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ ভারতীয় প্রধানমন্ত্রীর। নিউক্লিয়ার সিকিউরিটি গ্রুপের সদস্যপদ পেতে নয়াদিল্লিকে সমর্থন দেবে মেক্সিকো। তেল আবিবে বন্দুকধারীদের গুলিতে 4 ইসরায়েলি নিহত, আহত 9। 2 ফিলিস্তিনি আটক, জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার ঘোষণা নেতানিয়াহুর। সিরিয়ার আলেপ্পোয় সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত 15 জন নিহত। বাগদাদে আলাদা বোমা হামলায় 7 সেনাসহ নিহত 22, আহত অর্ধ শতাধিক। এবং তুরস্কের ইস্তাম্বুলে বোমা হামলার ঘটনায় কুর্দি বাহিনীকে দায়ী করল সরকার। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান তুর্কি প্রধানমন্ত্রীর। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। প্রতিবেশী কয়েকটি দেশ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে বলে অভিযোগ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে দেয়া ভাষণে মোদী আরও বলেন, নিরাপত্তা জোরদারে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারত সম্পর্ক উন্নয়ন করতে চায়। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে পারে বলেও মন্তব্য করেন মোদী। এদিকে ভারতকে 48 দেশের পরমাণু উপকরণ বিষয়ক সংস্থা এনএসজির অন্তর্ভুক্ত করার ব্যাপারে মেক্সিকো সমর্থন দেবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েটো। বুধবার মার্কিন কংগ্রেসের ঐতিহ্য ও প্রথা অনুযায়ী স্বাগত জানানো হয় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর 15 বছরেরও বেশি সময় পর এদিন মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেন মোদী। কংগ্রেসে ভাষণ দিতে গিয়ে মোদী বলেন, নিরাপত্তা জোরদারে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চায় ভারত। কোন দেশের নাম উল্লেখ না করলেও চিরবৈরী পাকিস্তান ও চীনের সম্প্রসারণ ও আধিপত্যবাদী নীতির সমালোচনা করে মোদী বলেন, কয়েকটি প্রতিবেশী দেশ আঞ্চলিক সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে। ভারত আফগানিস্তানের স্থিতিশীলতা চায় বলেও উল্লেখ করেন মোদী। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে ভারত ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করতে পারে বলে মন্তব্য করেন ভারতীয় প্রধানমন্ত্রী। আমাদের দুই দেশের নিরাপত্তা সহযোগিতা ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। ওই অঞ্চলে নিরাপদ নৌ চলাচলের গুরুত্ব অপরিসীম। সন্ত্রাস বিরোধী লড়াইয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের বহু সেনার প্রাণহানি ঘটেছে। সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে বলে আশা করি। আমাদের দেশের স্বাধীনতার জন্য শোষণ বঞ্চনা সইতে হয়েছে। 21 শতকেও আমরা সন্ত্রাসবাদ থেকে মুক্তি পেতে একযোগে কাজ করতে চাই। মোদীর ভাষণে ভারতের যোগব্যায়াম, মহাত্মা গান্ধী ও মার্টিন লুথার কিং এর অহিংস মতবাদের মতো বিষয় উঠে আসে। এর আগে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্য পদ লাভের যৌক্তিকতা তুলে ধরেন মোদী। এ বিষয়ে ওবামা ইতিবাচক মনোভাব দেখিয়েছেন বলে জানায় এনডিটিভি। মোদীর এ সফরে দুই দেশের নিরাপত্তা ও প্যারিস জলবায়ু চুক্তি বাস্তবায়নে যৌথভাবে কাজ করার বিষয়ে ঐকমত্য হয়। এছাড়া সাইবার নিরাপত্তা ও ই গভর্নেন্সের ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে শিগগিরই দুই দেশের মধ্যে চুক্তি হতে পারে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। 5 দেশ সফরের অংশ হিসেবে পরে মেক্সিকো যান মোদী। বুধবারই দেশটির প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েটোর সঙ্গে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে বৈঠক করেন তিনি। পরমাণু অস্ত্র বিস্তার রোধে কাজ করা নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপ বা এনএসজিতে ভারতের সদস্যপদ লাভে মেক্সিকো সমর্থন দেবে বলে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে জানান মেক্সিকোর প্রেসিডেন্ট। প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী নিরাপদ পরমাণু জ্বালানি ও পরমাণু ব্যবস্থা গড়ে তুলতে ভারত নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপে যোগ দিতে চায়। দেশটির সদিচ্ছার প্রতি সম্মান জানিয়ে এ জোটে তাদের অন্তর্ভুক্তিকে সমর্থন করছি আমরা। এদিন মেক্সিকোর সঙ্গে ভারতের 10 বছর মেয়াদী একটি মুক্ত বাণিজ্য চুক্তি সই হয়। মোদীর এ সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আরও কয়েকটি সমঝোতা চুক্তি সই হতে পারে বলে জানিয়েছে গণমাধ্যম। বর্তমানে দুই দেশ বছরে প্রায় 650 কোটি মার্কিন ডলারের বাণিজ্য করে থাকে। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। ইসরায়েলের তেল আবিবে বন্দুকধারীদের গুলিতে 4 ইসরায়েলি নিহত, অন্তত 9 জন আহত হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত 2 ফিলিস্তিনিকে আটক করার কথা জানিয়েছে ইসরায়েলি পুলিশ। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিচার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে অধিকৃত পূর্ব জেরুজালেমে আরও নতুন বসতি নির্মাণের প্রস্তাব অনুমোদন করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
বুধবার তেল আবিবের এই রেস্টুরেন্টে ডিনার করার সময় অতর্কিত হামলার শিকার হন ইসরায়েলিরা। সিসিটিভির ভিডিওতে কালো স্যুট পরিহিত দুই ব্যক্তিকে গুলি করার পর পালিয়ে যেতে দেখা যায়। ইসরায়েলি পুলিশের বরাত দিয়ে গণমাধ্যম জানায়, তেল আবিবে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনা সদর দপ্তরের কাছে সারোনা বাজার এলাকায় একটি রেস্টুরেন্ট ও ক্যাফেতে আলাদা হামলা চালায় দুই ফিলিস্তিনি বন্দুকধারী। এতে বেশ কয়েকজন হতাহত হয়। এরই মধ্যে হামলাকারীদের আটক করার পাশাপাশি এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এদের একজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, অপরজনকে আহত অবস্থায় আটকের পর হাসপাতালে নেওয়া হয় বলে জানায় গণমাধ্যম। এদিকে বুধবার মস্কো সফর শেষে দেশে ফিরেই এমন খবর শুনে হতাশা প্রকাশ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। ভুক্তভোগীদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি হামলাকারীদের ঠান্ডা মাথার খুনি বলে অভিহিত করেন তিনি। যারা এ ধরনের নৃশংস কর্মকাণ্ড চালাতে পারে তাদের মধ্যে মনুষ্যত্ব বোধ বলে কিছুই নেই। নিরাপত্তা বাহিনীর সদস্যদের বেসামরিক নাগরিকদের রক্ষায় ব্যর্থ হওয়াটাও একটা বড় ধরনের ট্র্যাজেডি। সাধারণ লোকজনের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সন্ত্রাসীদের দমনে যা যা করা দরকার তাই করা হবে। বুধবারের এই হামলার ঘটনা শুনে বিস্ময় প্রকাশ করেছেন ওই ঘটনায় জড়িত দুই ফিলিস্তিনির একজনের বাবা। আমার ছেলে দিনমজুরের কাজ করে, কোনো রাজনৈতিক কর্মকাণ্ডেও জড়িত নয়। ও এমন কাজ করতে পারে আমার বিশ্বাসই হয় না। প্যারিসে ইসরায়েল ফিলিস্তিন শান্তি আলোচনার প্রথম দফার বৈঠকের এক সপ্তাহের মাথায় এমন হামলার ঘটনা ঘটল। তবে ফ্রান্সের উদ্যোগে শুরু হওয়া এই শান্তি প্রক্রিয়ার সফলতা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন বিশ্লেষকরা। বুধবার দ্য ওয়াশিংটন পোস্টের এক সম্পাদকীয়তে একে শুধু সময়ের অপচয় বলে উল্লেখ করা হয়। এদিকে অধিকৃত পূর্ব জেরুজালেমে নতুন করে ৮২টি ইহুদি বসতি নির্মাণের অনুমোদন দিয়েছে ইসরায়েল সরকার। পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ১৫০০ বসতি নির্মাণের পরিকল্পনা প্রকাশের দুদিনের মাথায় ৮২টি বসতি নির্মাণের অনুমোদন দিল তেল আবিব। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। এদিকে বুধবারের হামলার প্রতিবাদে ইসরায়েলি ভূখণ্ডে ৮৩,০০০ ফিলিস্তিনির প্রবেশাধিকার বাতিল করেছে তেল আবিব। দ্বিপক্ষীয় সৌন্দর্যের চিহ্নস্বরূপ বুধবার ইসরায়েলের ৩০ বছর আগের যুদ্ধক্ষেত্রে ফেলে যাওয়া সাঁজোয়া যান ফেরত দিয়েছে রাশিয়া। দুদেশের কূটনৈতিক সম্পর্কের ২৫ বছর পূর্তি উপলক্ষে দ্বিপক্ষীয় সৌহার্দ্যের চিহ্নস্বরূপ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাগাচু নামের এই ট্যাঙ্কটি এতদিন রাশিয়ার কুবিনকা শহরের একটি সামরিক জাদুঘরে প্রদর্শনের জন্য রাখা হয়। ওই ট্যাঙ্কটির পরিবর্তে প্রায় একই মডেলের আরেকটি সাঁজোয়া যান রাশিয়াকে উপহার দিয়েছে ইসরায়েল। ১৯৮২ সালে প্রথম লেবানন যুদ্ধে সুলতান ইয়াকুব বাহিনীর ট্যাঙ্ক অভিযানের সময় সিরীয় সেনাবাহিনী ইসরায়েলি যানটি নিজেদের দখলে নেয়। পরে সেটা রাশিয়ায় পাঠিয়ে দেওয়া হয়। চলতি বছরের শুরুতে লেবানন যুদ্ধে নিখোঁজ ৩ ইসরায়েলি সেনার স্মরণে তেল আবিব ওই ট্যাঙ্কটি ফেরত চাইলে রাশিয়া তাতে সায় দেয়। এদিকে মস্কো সফরে গিয়ে সেখানকার ইহুদি কমিউনিটির প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। পাকিস্তানে পারিবারিক সম্মান রক্ষার নামে এক সপ্তাহের ব্যবধানে আরও এক তরুণীকে পুড়িয়ে হত্যা, জড়িত থাকার কথা স্বীকার করল মা। সিরিয়ার আলেপ্পোয় সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে, আহত হয়েছে বহু মানুষ। বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাটিতে বুধবারের হামলায় একটি হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয় বলে জানায় জাতিসংঘ। একই দিন আলেপ্পোর একটি গ্রাম আইএস মুক্ত করার দাবি করেছে আসাদ বিরোধী মার্কিন সমর্থনপুষ্ট বিদ্রোহীরা। এদিকে ইরাকের ফাল্লুজায় সরকারি বাহিনী ও আইএসের সংঘর্ষের মাঝে অন্তত ৯০,০০০ বেসামরিক নাগরিকের আটকে থাকার শঙ্কা রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। আলেপ্পোর পূর্বাঞ্চলীয় শাহর জেলায় সরকারি বাহিনীর যুদ্ধ বিমান থেকে নিক্ষিপ্ত গুচ্ছবোমার আঘাতে মুহূর্তে বিধ্বস্ত হয় বেশ কয়েকটি ভবন। ওই ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয় বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। তবে জাতিসংঘ বলছে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর একটি হাসপাতাল। আর ওই হামলায় ৩ স্বাস্থ্যকর্মী সহ প্রাণ হারায় ১৫ জন। সিরিয়ার সরকার বিরোধী বিদ্রোহীরাও আলেপ্পোর মারেয়া ও আজাজের সংযোগকারী একটি গ্রামকে আইএস মুক্ত করার দাবি করেছে। আইএসকে হটিয়ে দেওয়ার পর ওই এলাকায় উল্লাসরত সশস্ত্র বিদ্রোহীদের ভিডিও প্রকাশ করা হয়। ইরাকেও আইএস বিরোধী অভিযান দিন দিন জোরদার হচ্ছে। ফাল্লুজায় সরকার ও আইএসের মধ্যে চলমান সংঘর্ষের কারণে অন্তত ৯০,০০০ মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করছে জাতিসংঘ। এসব মানুষ চরম নিরাপত্তাহীনতায় রয়েছে বলে জানিয়েছেন ইরাকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয়কারী লাইস গ্রান্ডে। ফালুজায় আটকা পড়া মানুষের সংখ্যা কমিয়ে দেখানো হয়েছিল। আমরা তখন বলেছিলাম সেখানে ৪০ থেকে ৫০,০০০ বেসামরিক নাগরিক প্রচন্ড নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন। তবে এই সংশোধিত প্রতিবেদন অনুযায়ী সেখানে প্রায় ৯০,০০০ মানুষ আটকা পড়েছেন বলেই আমাদের অনুমান।
লিবিয়ার নতুন ঐক্য সরকারও দেশটিতে আস্তানা গেড়ে বসা জঙ্গি গোষ্ঠী আইএসের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রেখেছে। বুধবার জঙ্গি গোষ্ঠীটির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত সিরতে সরকারি বাহিনী অভিযান চালিয়ে আইএসের একটি ক্যাম্প দখল করে নেয়। স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, এই অভিযানে সেনাবাহিনীর 6 সদস্য নিহত ও 30 জন আহত হয়েছে। জাহিদুর রহমান, সময় সংবাদ। ইরাকের রাজধানী বাগদাদে আলাদা দুটি আত্মঘাতী গাড়ি বোমা হামলায় 7 সেনা সদস্য সহ নিহত হয়েছে কমপক্ষে 22 জন, আহত হয়েছে 70 জনেরও বেশি। বৃহস্পতিবার আল জাদেদার একটি বাণিজ্যিক এলাকায় গাড়িতে পেতে রাখা বোমার বিস্ফোরণে 15 জন নিহত ও আহত হয় অর্ধ শতাধিক বেসামরিক নাগরিক। এছাড়া বাগদাদের উত্তরাঞ্চলীয় তাজি এলাকায় সেনাবাহিনীর এক তল্লাশি চৌকিতে বোমা বিস্ফোরণে নিহত হয় 7 সেনা সদস্য। এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। দেশটিতে ফাল্লুজাতে আইএস বিরোধী অব্যাহত অভিযানের মধ্যেই এই হামলার ঘটনা ঘটল। তুরস্কের ইস্তাম্বুলে মঙ্গলবারের বোমা হামলার ঘটনায় সশস্ত্র কুর্দি বাহিনীকে দায়ী করেছে দেশটির সরকার। হামলাকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। এদিকে বুধবার মিদিয়াত শহরে একটি পুলিশ স্টেশনের সামনে গাড়ি বোমা বিস্ফোরণে 2 পুলিশ কর্মকর্তা সহ 3 জন নিহত হয়েছে, আহত হয়েছে 30 জনেরও বেশি। ইস্তাম্বুলের বোমা হামলার রেশ কাটতে না কাটতেই বুধবার দক্ষিণ পূর্বাঞ্চলীয় মার্দিন প্রদেশের মিদিয়াত শহর কেঁপে ওঠে শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে। এতে পুলিশ কর্মকর্তা সহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হন। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ স্টেশনের বাইরে শক্তিশালী ওই বিস্ফোরণে পাশের একটি 5তলা ভবনও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। নিরাপত্তার স্বার্থে পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে। বিস্ফোরণের পরপরই নিরাপত্তা বাহিনীর সঙ্গে পিকেকে সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায় বলে জানায় পুলিশ। হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার না করলেও এর ধরন দেখে সশস্ত্র কুর্দি বাহিনী পিকেকে জড়িত থাকতে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। ইস্তাম্বুল হামলার বিষয়ে যে সব তথ্য আছে তাতে সহজেই ধারণা করা যায় এর পেছনে পিকেকে বিচ্ছিন্নতাবাদীরা জড়িত। মিদিয়াতের হামলাও প্রায় একই ধরনের। পিকেকের সামরিক শাখা ওয়াইপিজি এসব হামলায় মদত দিচ্ছে। এদিকে ইস্তানবুলে পুলিশের বাসে বোমা হামলায় নিহত 2 পুলিশ কর্মকর্তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবারের ওই হামলায় 6 পুলিশ কর্মকর্তা সহ 11 জন নিহত হন। এর আগে প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম আহতদের দেখতে হাসিকি হাসপাতালে গিয়ে সবাইকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। এ ধরনের হামলা চালিয়ে সন্ত্রাসীরা তুরস্কবাসীর মনোবল ভাঙতে পারবে না। এ জাতি আগে যেভাবে সন্ত্রাসীদের প্রতিহত করেছে এখনো তাই করবে। একই দিন ইস্তাম্বুলের বোমা বিস্ফোরণ স্থলে জড়ো হয়ে নিহতদের স্মরণে প্রার্থনায় যোগ দেয় সাধারণ তুর্কিরা। এ সময় তারা হামলায় জড়িতদের বিচারের দাবিতে স্লোগান দেয়। সাম্প্রতিক সময়ে তুরস্কে একের পর এক হামলার ঘটনায় মারাত্মক ক্ষতির মুখে পড়ে দেশটির পর্যটন শিল্প, কমে যায় বৈদেশিক বিনিয়োগ। এ অবস্থায় সন্ত্রাস দমনে সরকারকে জরুরি পদক্ষেপ নেয়ার দাবি নাগরিকদের। এই শহরে নিজেকে আর নিরাপদ মনে হয় না, সব সময় আতঙ্কের মধ্যে থাকি। জনগণের নিরাপত্তায় সরকারের দ্রুত কিছু করা উচিত। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমি চাই না। যারা এই হামলার নির্দেশ দিয়েছে আর যারা হামলা চালিয়েছে তাদের সবার উপযুক্ত বিচার চাই। সরকার তৎপর না হলে এমন ঘটনা ঘটতেই থাকবে। চলতি বছর তুরস্কে মোট 6 বার সন্ত্রাসী হামলা হয়েছে। এর মধ্যে 2টি হামলার দায় স্বীকার করেছে পিকেকে। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। পাকিস্তানের লাহোরে পরিবারের অমতে বিয়ে করায় এক তরুণীকে পুড়িয়ে হত্যা করেছে তার মা। এরই মধ্যে পারভিন নামের ওই মাকে গ্রেফতার করা হয়েছে। লাহোর পুলিশের বরাত দিয়ে বুধবার স্থানীয় গণমাধ্যম জানায় 18 বছর বয়সী জিনাত রফিক পরিবারের অমতে পালিয়ে গিয়ে হাসান খান নামের এক যুবককে বিয়ে করেন। এরপরে পরিবারের সদস্যরা তার প্রতি ক্ষুব্ধ হয়ে এই নৃশংস ঘটনা ঘটায়। এই ঘটনায় গ্রেফতার হওয়া মা তার মেয়েকে হত্যার কথা স্বীকার করেছে। তবে জিনাত রফিক হত্যাকাণ্ডে আরও কয়েকজন জড়িত বলে সন্দেহ করছে পুলিশ। গত সপ্তাহে ইসলামাবাদের কাছে মারি শহরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় মারিয়া সাদাকাত নামে এক স্কুল শিক্ষিকাকে পুড়িয়ে হত্যা করে তার পরিবারের সদস্যরা। এ নিয়ে 1 মাসে পাকিস্তানের 3 নারীকে একইভাবে হত্যা করা হলো। গত বছর পারিবারিক সম্মান রক্ষার নামে পাকিস্তানে অন্তত 1100 নারীকে হত্যা করা হয় বলে জানায় গণমাধ্যম। আফগানিস্তানের উত্তরাঞ্চলের কুন্দুজে 40 জন বাস যাত্রীকে অপহরণ করেছে তালেবান। কর্তৃপক্ষের বরাতে স্থানীয় গণমাধ্যম জানায় বেশ কয়েকজন তালেবান বন্দুকধারী মহাসড়কের 3টি বাস থামিয়ে 40 বাস যাত্রীকে তুলে নিয়ে যায়।
এর আগে গত সপ্তাহে একইভাবে 12 বাসযাত্রীকে অপহরণ করে জঙ্গি গোষ্ঠীটির সদস্যরা। কয়েক মাস ধরে কুন্দুজের বেশ কিছু অঞ্চলে তালেবানের তৎপরতা বেড়েছে, তবে শিগগিরই সেখানে জঙ্গি বিরোধী অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি আরব নেতৃত্বাধীন জোটকে পুনরায় জাতিসংঘের কালো তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, অক্সফাম সহ 20 মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়। ইয়েমেনে শিশু হত্যাকাণ্ডের অভিযোগে কালো তালিকাভুক্তির 7 দিনের মাথায় সৌদি জোটের নাম প্রত্যাহারের সিদ্ধান্তকে অযৌক্তিক বলেও জানায় তারা। ইয়েমেনে হাউথি বিদ্রোহীদের দমনে চলমান সহিংসতায় হতাহতদের 60 ভাগই শিশু, এমন অভিযোগে সৌদি জোটকে কালো তালিকাভুক্তির ঘোষণা দিয়েছিল জাতিসংঘ। পূর্ব চীন সাগরের আকাশে মার্কিন বিমানের গোয়েন্দা নজরদারি বন্ধের আহ্বান জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হংলি বুধবার সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান। হংলি বলেন, যুক্তরাষ্ট্রের টহল বিমান ক্রমেই চীনের জলসীমার কাছাকাছি আসছে, যা সমুদ্র সীমায় চীনের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। চীনের যুদ্ধবিমানের সঙ্গে সংঘর্ষ এড়াতে ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে যুক্তরাষ্ট্রের সরে আসা উচিত বলে মন্তব্য করেন তিনি। চীন নিজের জলসীমার সার্বভৌমত্ব রক্ষায় সম্ভব সবকিছু করবে বলেও জানায় চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে মঙ্গলবার পূর্ব চীন সাগরে মার্কিন টহল বিমানকে চীনা যুদ্ধবিমান ঝুঁকিপূর্ণভাবে বাধা দিয়েছে বলে অভিযোগ করে পেন্টাগন। এদিকে দক্ষিণ চীন সাগরের বিরোধ নিষ্পত্তিতে আলোচনার প্রস্তাব ফিলিপিন্স প্রত্যাখ্যান করেছে বলে অভিযোগ করেছে চীন। পূর্ব চীন সাগরে জাপানের সেনাকাকু দ্বীপের কাছে চীনা নৌবাহিনীর জাহাজ টহল দেওয়ার উদ্বেগ প্রকাশ করেছে টোকিও। এর ফলে বেইজিং এর সঙ্গে সম্পর্কে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে বলে মন্তব্য করে জাপান। বুধবার জাপানের মন্ত্রিপরিষদ সচিব ইউসুদা সুগা সংবাদ সম্মেলনে বলেন, এ ঘটনায় টোকিওতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতকে ডেকে উদ্বেগের কথা জানানো হয়েছে। পূর্ব চীন সাগরে নিরাপত্তা ও জাপানের জলসীমার সার্বভৌমত্ব নিশ্চিত করে টোকিও যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। চীনের এমন কাজকে উস্কানিমূলক আচরণ উল্লেখ করে ভবিষ্যতে এর পুনরাবৃত্তি যেন না ঘটে এ ব্যাপারে চীনকে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। সেনাকাকু দ্বীপের কাছে চীনের নৌবাহিনীর টহলের বিষয়টি জাপান খতিয়ে দেখছে বলেও জানান দেশটির মন্ত্রিপরিষদ সচিব। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ট্রাম্পের বিকল্প ভাবা হচ্ছে। বুধবার ইয়াহু নিউজের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়, রিপাবলিকানদের জাতীয় সম্মেলনের আগে দলের শীর্ষ নেতারা এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। রিপাবলিকান দলের মনোনয়ন বাছাইয়ে এরই মধ্যে প্রয়োজনীয় সংখ্যক ডেলিগেট সংগ্রহ করেছেন আবাসন ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প। এর আগেও ট্রাম্পের ব্যাপারে দলের মধ্যে মতবিরোধের খবর জানিয়েছিল গণমাধ্যম। আগামী 18 থেকে 21 জুলাই রিপাবলিকানদের সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট প্রার্থীর নাম ঘোষণার কথা রয়েছে। এদিকে ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিন্টন ভাইস প্রেসিডেন্ট হিসেবে সর্বোচ্চ যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে খুঁজছেন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম। এক্ষেত্রে যোগ্য কোনো নারীকে পেলেও রানিং মেট করবেন বলে জানিয়েছেন হিলারি। এদিকে হিলারির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা অব্যাহত রাখায় বার্নি স্যান্ডার্সের উপর চাপ বাড়ছে বলে জানিয়েছে কয়েকটি গণমাধ্যম। মঙ্গলবার 6টি অঙ্গরাজ্যে নির্বাচনের পর মনোনয়নের জন্য প্রয়োজনীয় ডেলিগেট সংগ্রহ করেন হিলারি। অবশ্য স্যান্ডার্স তা প্রত্যাখ্যান করে 14 জুন ওয়াশিংটন ডিসির শেষ প্রাইমারি পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বন্দুকধারীর হামলায় 4 জন গুলিবিদ্ধ ও এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। বুধবার সন্ধ্যায় নিউ ইয়র্ক অ্যাভিনিউর একটি বারের সামনে এ হতাহতের ঘটনা ঘটে। পুলিশ বিভাগের বরাতে গণমাধ্যম জানায়, সিসিটিভির ফুটেজ দেখে কালো মুখোশ পরা এক সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ। ওই বন্দুকধারী একজনকে অনুসরণ করে খুব কাছ থেকে গুলি করে, পরে পাশে থাকা আরো 3 জনকে গুলি করে পালায় সে। ঘটনাস্থলে কাছ দিয়ে বাইসাইকেলে করে যাওয়া এক পুলিশ সদস্য দ্রুত ঘটনাস্থলে যেতে গাড়ির সঙ্গে ধাক্কা লেগে আহত হন। মারাত্মক আহত অবস্থায় দ্রুত 4 জনকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ইউরোপে মার্কিন নিরাপত্তা স্বার্থ নিশ্চিত করতে ভূমধ্যসাগরে আরেকটি যুদ্ধ বিমানবাহী রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বিমানবাহী রণতরীটিতে যুদ্ধবিমান ছাড়াও গাইডেড মিসাইল, ডেস্ট্রয়ার সহ কয়েক ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে। ভূমধ্যসাগরে অবস্থান করা
ইউএসএস হ্যারি এস ট্রুম্যান এর পরিবর্তে এই অঞ্চলে অবস্থান করবে ইউএসএস আই জেনোভার। 8 মাসের বিমান মিশন শেষ করে যুক্তরাষ্ট্রে ফিরে যাবে বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান। এদিকে ইউরোপীয় অঞ্চলের নিরাপত্তা এবং শান্তি রক্ষায় এই রণতরীটি ভূমধ্যসাগরে অবস্থান করবে বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, ইউরো কাপকে সামনে রেখে ফরাসি বাহিনীর নিরাপত্তা মহড়া, বেসামরিক নাগরিকদের নিরাপত্তার স্বার্থে সতর্কতামূলক অ্যাপ চালু। আফ্রিকার দেশ ইরিত্রিয়ায় গেল 25 বছরে বেশ কিছু মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বলে অভিযোগ করেছে জাতিসংঘের তদন্ত দল। বুধবার প্রকাশিত এ সংক্রান্ত এক প্রতিবেদনে বলা হয়, 1991 সাল থেকে দেশটিতে সরকারের ইন্ধনেই খুন, ধর্ষণ, দাসবৃত্তির মতো অপরাধের ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর সদস্যদের জোরপূর্বক ব্যক্তিগত কাজ করতে বাধ্য করার বিষয়টিকে বিভিন্ন অপরাধের মধ্যে সবচেয়ে গুরুতর বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এছাড়া দেশ থেকে পালিয়ে যেতে চেষ্টাকারীদের সরকারের পক্ষ থেকে গুলি করে হত্যার নীতি গ্রহণ করা হয়েছে বলেও অভিযোগ করা হয়। দেশটির বিচার ব্যবস্থার স্বচ্ছতারও অভাব রয়েছে বলে জানান তদন্ত দলের প্রধান মাইক স্মিথ। আর্মেনীয় হত্যার ঘটনাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়ে জার্মান পার্লামেন্টে পাশ হওয়া প্রতীকী প্রস্তাব ফিরিয়ে না নিলে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জার্মানির এই পদক্ষেপ ভিত্তিহীন ও ঐতিহাসিক ভুল এবং তারা এই ভুল না শুধরালে পরিস্থিতির সাপেক্ষে তুরস্ক যথাযথ পদক্ষেপ নেবে। এ অবস্থায় দুদেশের ব্যবসায়িক ও কূটনৈতিক সম্পর্কে ভাঙনের পাশাপাশি অভিবাসী বিষয়টি নিয়ে জটিলতা ঘনীভূত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। যদিও জার্মানি এই বিষয়টি নিয়ে বিচলিত নয়। প্রথম বিশ্বযুদ্ধের সময় ওসমানিয়া বা অটোমান শাসকদের হামলায় 15 লাখ খ্রিস্টান আর্মেনীয় নিহত হয়েছিল বলে জার্মানির ওই প্রস্তাবে উল্লেখ করা হয়। এটি রাজনীতিকদের নয়, বরং ইতিহাসবিদদের ব্যাখ্যার বিষয় বলে দাবি করে আসছিল আঙ্কারা। বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ার পর উজবেকিস্তানে জরুরি অবতরণ করেছে ইজিপ্ট এয়ারের একটি বিমান। বিমানটি মিশরের কায়রো থেকে বেইজিং যাচ্ছিল। বিমান কর্তৃপক্ষের বরাতে বিবিসি জানায়, ইজিপ্ট এয়ারের MS-955 বিমানটি কায়রো থেকে বেইজিং যাওয়ার পথে একটি ফোন কলের মাধ্যমে বিমানটিতে বোমা রয়েছে বলে জানানো হয়। পরবর্তীতে বিমান কর্তৃপক্ষের সংকেত পেয়ে 118 যাত্রী এবং 17 জন ক্রু নিয়ে বিমানটি উজবেকিস্তানের পশ্চিমাঞ্চলের ওরোগেঞ্জ শহরে জরুরি অবতরণ করে। পুরো বিমানে তল্লাশি চালানো হলেও কোনো বোমা পাওয়া যায়নি। ভারতের কাশ্মীরে সড়ক দুর্ঘটনায় 4 ভারতীয় সেনা নিহত ও অন্তত 9 জন আহত হয়েছে। দেশটির গণমাধ্যম জানায়, বুধবার সন্ধ্যায় সাম্বা জেলায় সেনাদের বহনকারী একটি গাড়ি খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। মহড়ায় অংশ নিতে সেনারা অমৃতসর থেকে জম্মু কাশ্মীর যাচ্ছিল বলে জানায় গণমাধ্যম। আহতদের দ্রুত পাশের সামরিক হাসপাতাল ও পরে জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। নিহত সেনাদের মৃতদেহ জেলা হাসপাতালে রাখা আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ভারতে ভাঙা রাস্তাঘাট, অদক্ষ ড্রাইভার ও ট্রাফিক অব্যবস্থাপনার কারণে প্রতি 3.7 মিনিটে একটি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সরকার বিরোধী আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে পাপুয়া নিউ গিনির শিক্ষার্থীরা। বুধবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সহিংসতার ঘটনায় আন্দোলন ও ক্লাস বর্জনের উপর নিষেধাজ্ঞা জারি করে আদালত। বিক্ষোভকারী ও পুলিশের সংঘর্ষে কমপক্ষে 23 জন আহত হয়। দুর্নীতির দায়ে অভিযুক্ত দেশটির প্রধানমন্ত্রী পিটার ও নেইলের পদত্যাগের দাবিতে গেল 5 সপ্তাহ জুড়ে বিক্ষোভ করে আসছে শিক্ষার্থীরা। তবে অভিযোগ অস্বীকার করে পদত্যাগ না করার সিদ্ধান্তে অনড় রয়েছেন প্রধানমন্ত্রী পিটার ও নেইল। তবে তার বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব উত্থাপিত হতে পারে বলে জানিয়েছে বিবিসি। ফ্রান্সের প্যারিসে নতুন শ্রম আইনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে দেশটির বেশ কয়েকটি শ্রমিক সংগঠন। বুধবার প্রায় 2000 শ্রমিক প্যারিসের সমাজতান্ত্রিক পার্টির মূল ভবনের সামনে বিক্ষোভে অংশ নেয়। এ সময় নতুন শ্রম আইনের বিরুদ্ধে ব্যানার ও প্ল্যাকার্ড সহ র্যালির আয়োজন করে বিক্ষোভকারীরা। এক পর্যায়ে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ বেঁধে যায়। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ডিম ছোড়েন। অন্যদিকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার সেল ছুড়ে পুলিশ। এদিকে ফ্রান্সের শ্রমমন্ত্রীর বাসভবনের বাইরে বিক্ষোভ করছে বেশ কিছু বিক্ষোভকারী।
পরে বিক্ষোভকারীদের ওই এলাকা থেকে হটিয়ে দেয় দেশটির পুলিশ। এছাড়া ফ্রান্সের প্যারিস সহ আরও বেশ কিছু এলাকায় নতুন শ্রম আইনের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম। ইউরো ফুটবল 2016 টুর্নামেন্ট সামনে রেখে মোবাইলে নিরাপত্তামূলক অ্যাপ চালু করেছে ফ্রান্স পুলিশ। যে কোনো ধরনের হামলার আশঙ্কা হলেই এই অ্যাপটি ব্যবহার করা যাবে বলে জানিয়েছে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত বছর নভেম্বরে প্যারিসে সন্ত্রাসী হামলার পর অ্যাপটি তৈরি করা হয় বলে জানিয়েছে তারা। এই অ্যাপটির ব্যবহারকারীরা 8টি ভিন্ন ভিন্ন অঞ্চলে অবস্থান করলেও সাইন আপ করে ব্যবহার করতে পারবে। ব্যবহারকারীরা যদি কোনো ধরনের সন্ত্রাসী হামলার শিকার হন তবে কিভাবে নিরাপদে থাকা যায় তা অ্যাপটির মাধ্যমেও জানা সম্ভব বলে জানিয়েছে এর উদ্ভাবকরা। এদিকে ইউরো ফুটবল 2016 টুর্নামেন্টকে সামনে রেখে নিরাপত্তামূলক মহড়া চালিয়েছে দেশটির পুলিশ। সুদানে আটকের পর ইতালিতে পাঠানো সন্দেহভাজন এক পাচারকারীকে নির্দোষ বলে দাবি করেছেন তার বন্ধুরা। তাদের দাবি, ভুল ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। মানব পাচারের মূল হোতা দ্য জেনারেল নামে পরিচিত মেদহানি তার গ্রেফতার হওয়া ইরিত্রিয়ান নাগরিক হাম্মন বেরেহকে এক ব্যক্তি নয় বলেও জানান তারা। গেল 2013 সালের অক্টোবরে ভূমধ্যসাগরে ইতালীয় দ্বীপ ল্যাম্পেদুসায় নৌকাডুবির ঘটনায় অভিযুক্ত করা হয় মেদহানিকে। এছাড়া মেদহানির সাক্ষাৎকার নেয়া স্থানীয় এক সংবাদকর্মীও একই মন্তব্য করেছেন। মেরেন এস্তেফানোস নামের ওই সাংবাদিক জানান, যাকে গ্রেফতার করা হয়েছে তিনি খার্তুমে আশ্রয় নেয়া এক শরণার্থী মাত্র। এ পর্যায়ে অর্থ বাণিজ্যের খবর। বিশ্বে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি $51 পৌঁছেছে। ডলারের মান কমায় এবং নাইজেরিয়া উত্তোলন কমানোয় কিছুটা বেড়েছে জ্বালানির দাম। বর্তমানে নাইজেরিয়া দৈনিক 1,70,000 ব্যারেল জ্বালানি তেল উত্তোলন করে। গেল 2 বছর ধরে কমেছে জ্বালানি তেলের দাম। 2014 সালে ব্যারেল প্রতি $100 থেকে 2016 সালের জানুয়ারিতে তা নেমেছিল $27। এরপরও জ্বালানির উত্তোলন কমানো কিংবা বন্ধের বিপক্ষে মধ্যপ্রাচ্যের বৃহত্তম জ্বালানি উত্তোলক ও রপ্তানিকারক দেশগুলো। ইরানের অবকাঠামো খাত উন্নয়নে তেহরানকে 2,500 কোটি ইউরো অর্থ সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া। রাশিয়ার দেয়া এক বক্তব্যে বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির অর্থ প্রতিমন্ত্রী সের্গেই স্তোরচাক। এ সময় তিনি আরও বলেন, রেলওয়ে সহ বড় কিছু অবকাঠামো প্রকল্পে অর্থায়ন করবে রাশিয়া। তবে তা নির্ভর করছে ইরানিয়ান কোম্পানিগুলোর সাথে রুশ কোম্পানিগুলোর চুক্তির ওপর। রুশ অর্থ মন্ত্রণালয় থেকে দ্রুতই এ ঋণ চুক্তি সম্মতি পাবে বলে আশা করছে ক্রেমলিন। অর্থায়নের জন্য ইরান এবং রাশিয়া যৌথভাবে জ্বালানি, বন্দর, পাওয়ার স্টেশন, রেলওয়ে সহ 35টি প্রকল্প নির্বাচিত করেছে। বাংলাদেশের সাম্প্রতিক বিভিন্ন হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় পার্লামেন্ট। ফ্রান্সের স্ট্রাসবার্গে অবস্থিত পার্লামেন্টে মঙ্গলবার রাতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। আলোচনার শুরুতে ডাচ পররাষ্ট্রমন্ত্রী ও ইউরোপীয় ইউনিয়নের বিদেশ বিষয়ক প্রতিনিধি বাট কোয়েন্ডার্স বাংলাদেশে স্থিতিশীলতা রক্ষায় সরকার ও বিরোধী দলের মধ্যে সংলাপে বসার আহ্বান জানান। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং গণতান্ত্রিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য এই সংলাপ জরুরি বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্পর্ক জোরদার হচ্ছে উল্লেখ করে ডাচ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়ন চায় বাংলাদেশে প্রকৃত মানবাধিকার মূল্যবোধ বজায় থাকুক। 2014 সালের বিতর্কিত নির্বাচনের পর বাংলাদেশের রাজনৈতিক মানবাধিকার ও নিরাপত্তা ব্যবস্থা ক্রমেই নিম্নমুখী হচ্ছে বলে ইউরোপীয় পার্লামেন্টের বিবৃতিতে উল্লেখ করা হয়। বাংলাদেশে সংগঠিত হত্যাকাণ্ডে প্রকৃত তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়। বাংলাদেশের ঘটনাবলী ইউরোপীয় ইউনিয়ন গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান ডাচ পররাষ্ট্রমন্ত্রী। বিগত বছরগুলোতে বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশ থেকে যারা ভাগ্য বদলানোর আশায় ব্রিটেনে এসেছেন তাদের অনেকেই কঠোর অভিবাসন নীতিমালার কারণে এখন স্বেচ্ছায় দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন। বহিষ্কারের চাইতে 3 গুণ বেশি বাংলাদেশি ব্রিটেন ছাড়ছেন নিজের ইচ্ছায়। আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন তানভীর হাসান।
ব্রিটেনের চাকচিক্যের আড়ালে প্রতিদিন ভেঙে যাচ্ছে অসংখ্য ভাগ্য বিড়ম্বিত অভিবাসীর স্বপ্ন। ভাগ্য বদলানোর আশায় ব্রিটেন পাড়ি জমালো কঠোর অভিবাসন নীতিমালা সহ নানা পরিস্থিতির শিকার হয়ে তাদের প্রত্যাশা আর প্রাপ্তির ব্যবধান দিন দিন যেন বেড়েই চলছে। এখানে আসলে টিকে থাকাটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। স্বপ্নের শহর লন্ডনে আশা তো হয়ে গেছে, বাট এই স্বপ্ন শহর লন্ডনের আশার যে প্রত্যাশা এবং প্রাপ্তি তার মধ্যে প্রচুর বড় ব্যবধান রয়ে গেছে। পরিসংখ্যান বলছে 2015 সালে ব্রিটেন থেকে স্বেচ্ছায় 26,900 অভিবাসী চলে গেছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান শীর্ষদশে। যে পরিমাণ বাংলাদেশিকে আইন ভঙ্গের কারণে জোরপূর্বক ব্রিটেন থেকে বের করে দেওয়া হয়েছে তার চাইতে 3 গুণ বাংলাদেশি চলে গেছেন স্বেচ্ছায়। লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাস থেকে স্বেচ্ছায় বাংলাদেশে ফিরতে ট্রাভেল ডকুমেন্ট ইস্যুর সংখ্যাও বাড়ছে দিন দিন, যাদের অধিকাংশই ব্রিটেনে পড়তে আসা শিক্ষার্থী বলে জানালেন হাইকমিশনের এই কর্মকর্তা। করে প্রতি মাসে 50 থেকে 60 জন ট্রাভেল ডকুমেন্ট নিয়েছে। 2008, 9 এবং পরবর্তীতে এসেছে। তারা ফর সাম রিজন এখানে কলেজ ক্যান্সেল হয়ে গেছে বা ভিসা এক্সটেন্ড হয় নাই, তারাই আমাদের কাছে আসতেছে যে they are willing to go back to Bangladesh. সাম্প্রতিক কঠোর অভিবাসন নীতিমালার জালে জড়িয়ে কোনো উপায় না পেয়ে ব্রিটেন ত্যাগের হার দিন দিন বাড়ছে বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। তারা বাসায় অবস্থান করতে পারছেন না, তারা কোনো কাজ করতে পারছেন না, এমনকি তাদের ড্রাইভিং লাইসেন্স তারা হোল্ড করতে পারছেন না, তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রোজেন করে দেওয়া হচ্ছে। তাহলে বেঁচে থাকার যে মৌলিক যে উপকরণগুলো, সেই উপকরণগুলো থেকে তারা বঞ্চিত হচ্ছেন। এই কারণেই কিন্তু তারা দলে দলে বের হয়ে যেতে বাধ্য হচ্ছেন। পরিসংখ্যানে দেখা যায় স্বল্প সময়ের মধ্যে নাগরিকত্ব লাভের আশায় ব্রিটেনের অবৈধ বাংলাদেশি অভিবাসীদের একটি উল্লেখযোগ্য অংশ বর্তমানে বিভিন্ন উপায়ে ফ্রান্স, ইতালি, জার্মানি, পর্তুগাল সহ ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। সিংহাসনে আরোহণের 70 বছর পূরণ করলেন থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলাদেজ। বিশ্বে তিনি এখন একমাত্র দীর্ঘ সময় ধরে সিংহাসনে থাকা রাজা। এদিকে 70 বছর পূর্তি উপলক্ষে থাইল্যান্ডে ব্যাংককে শুরু হয়েছে উৎসব। 770 ভিক্ষুকে দক্ষিণা প্রদানের মাধ্যমে রাজপ্রাসাদে উৎসবের সূচনা করেন রাজ পরিবারের সদস্যরা। এ সময় রাজকীয় হলুদ পোশাক পরে রাজার শুভানুধ্যায়ীরা রাজপ্রাসাদের বাইরে জড়ো হন। এ সময় তাদের হাতে ছিল রাজার ছবি সম্বলিত প্ল্যাকার্ড। তবে রাজা ভূমিবল এই উৎসবে অংশগ্রহণ করতে পারেননি। বিভিন্ন শারীরিক সমস্যার কারণে এখন তিনি হাসপাতালে অবস্থান করছেন। গত মঙ্গলবার তার হৃৎপিণ্ডে সফল অস্ত্রোপচার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম। ইসলাম ও অন্যান্য ধর্মের রীতি অনুযায়ী সদ্য প্রয়াত মোহাম্মদ আলীর শেষকৃত্যের আয়োজনকে একটি শিক্ষণীয় ঘটনা বলে মন্তব্য করেছেন তার জানাজা ইমামতির জন্য মনোনীত ইসলামিক স্কলার জাইদ শাকির। সাবেক এই হেভিওয়েট চ্যাম্পিয়নের এমন ইচ্ছা অনুযায়ী তার শেষকৃত্য অনুষ্ঠানে মুসলিম ছাড়াও অন্যান্য ধর্মাবলম্বীরাও অংশ নেবেন বলেও জানান তিনি। জাইদ শাকির জানান, আগামী শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া মোহাম্মদ আলীর জানাজাটি হবে আমেরিকায় ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় জানাজার আয়োজন। মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী একজন মহৎ মানুষ ছিলেন। নিষ্ঠাবান মুসলিম হিসেবে যেসব গুণাবলী অর্জন করা দরকার, যেমন সাহস, মহানুভবতা, দয়া, ভালোবাসা, সবকিছু তার মধ্যে ছিল। তিনি সবার কাছে অনুকরণীয় হয়ে থাকবেন। সকল ধর্মের মানুষের জন্য তার জীবন থেকে শিক্ষণীয় অনেক কিছু রয়েছে। চীনের তিয়ানআনমেন স্কয়ারে গণতন্ত্রকামীদের ওপর সরকারের দমনাভিযানের 27তম বার্ষিকী পালন করেছে হংকংবাসী। এদিন হংকং এর ভিক্টোরিয়া পার্কে তিয়ানআনমেন স্কয়ারে বিক্ষোভের স্মরণে সমবেত হন হাজার হাজার মানুষ। সন্ধ্যার আলো আধারে পুরো ভিক্টোরিয়া পার্ক এক আলোর সমুদ্রে পরিণত হয়। 1989 সালে তিয়ানআনমেন স্কয়ারে নিহতদের স্মরণে পার্কে মোমবাতি প্রজ্বলন করে প্রায় 1,25,000 মানুষ। নীতিবোধ ও মানবতার প্রতি সংহতি প্রকাশ করতেই আমরা এখানে এসেছি। আমাদের উচিত প্রকৃত ইতিহাস সংরক্ষণ করা। আমরা এই আয়োজনে অংশ না নিলেও তিয়ানআনমেন স্কয়ারে নিহতদের সব সময় স্মরণ করব। এই আয়োজনের উদ্দেশ্য সবাইকে মনে করিয়ে দেয়া এমন ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে। হংকংবাসী চীনাদের থেকে আলাদা, আমরা তাদের অংশ নই। ভিক্টোরিয়া পার্ক ছাড়া স্থানীয় বেশ
কয়েকটি বিশ্ববিদ্যালয়েও টিয়েনআনমেন স্কোয়ারে নিহতদের স্মরণ করে প্রায় 2000 শিক্ষার্থী। সমাবেশ চলাকালে বেশ কয়েকজন অংশগ্রহণকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে, তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। 1989 সালের 4 জুন চীনের সমাজতন্ত্রবাদী সরকার রাজনীতির ওপর ব্যাপক নিয়ন্ত্রণ আরোপ করায় বেইজিংয়ে টিয়েনআনমেন স্কোয়ারে জড়ো হয় লক্ষাধিক মানুষ। সরকার আন্দোলনকারীদের দমনে সামরিক বাহিনী পাঠায়, তখন নিরাপত্তা বাহিনীর আগ্রাসনে নিহত হয় বহু মানুষ। চীনা সরকার ওই ঘটনায় নিহতের সংখ্যা কখনো প্রকাশ না করলেও মানবাধিকার সংস্থাগুলোর মতে ওই আগ্রাসনে নিহত হয় কয়েক হাজার মানুষ। শিরিন আক্তার, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। প্রতিবেশী কয়েকটি দেশের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ ভারতীয় প্রধানমন্ত্রীর। নিউক্লিয়ার সিকিউরিটি গ্রুপের সদস্যপদ পেতে নয়াদিল্লিকে সমর্থন দেবে মেক্সিকো। তেল আবিবে বন্দুকধারীদের গুলিতে 4 ইসরায়েলি নিহত, আহত 9। 2 ফিলিস্তিনি আটক, জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার ঘোষণা নেতানিয়াহুর। সিরিয়ার আলেপ্পোয় সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত 15 জন নিহত। বাগদাদে আলাদা বোমা হামলায় 7 সেনাসহ নিহত 22, আহত অর্ধশতাধিক। এবং তুরস্কের ইস্তাম্বুলে বোমা হামলার ঘটনায় কুর্দি বাহিনীকে দায়ী করল সরকার। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান তুর্কি প্রধানমন্ত্রীর। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।